স্বাগত সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সব আসনেই না ভোট রাখা উচিত, নইলে ভোটাররা বঞ্চিত হবেন বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। মুনিরা খান বলেছেন, একটি কেন্দ্রে কতটা অনিয়মে পুরো আসনের ভোট বাতিল হবে তা ঠিক করতে হবে ইসিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন তারা। সোমবার আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশন, যেখানে একক প্রার্থীর আসনে না ভোট ফেরানোর কথা বলা হয়। না ভোট ফেরানোকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা, সঙ্গে এটাও বলছেন শুধু এক প্রার্থীর আসন নয়, সব জায়গায় না ভোট থাকা উচিত, নইলে ভোটারদের বঞ্চিত হওয়ার শঙ্কা থেকে যাবে। আমার ওই 5 জন প্রার্থীর একজনকে পছন্দ না, তখন আমার তো একটা অধিকার আছে না ভোট দেওয়ার। কাজে আমাকে তো সেই ভোট থেকে ইলেকশন কমিশন বঞ্চিত করতে পারে না। কাজে এটা সমস্ত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। রাজনৈতিক দলগুলি সচেতন থাকবে, তারা ভালো ক্যান্ডিডেট দেবে, এবং আমি মনে করি এই না ভোটটা একক অবস্থায় এই নাই ভোটটা থাকা ভালো। আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনী বলতে সশস্ত্র বাহিনীকেও বোঝানোর বিধান যথাযথ হয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। বলেন, এতে ভোটারদের আস্থা বাড়বে। বিশ্বাস আছে মানুষের, তাহলে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী 1 নম্বরে থাকবে, এবং নানা রকম সার্ভে আছে ওটা নিয়ে, আমি যতটুকু জানি। তাদের যে উপস্থিতি, এটা একটা বিশাল গুরুত্ব বহন করে, মানুষের মধ্যে ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে। নিজের পছন্দ মতন যখন যেখানে দরকার সেখানে তাদের কাজে লাগালাম। তো এটা আমি মনে করি যে বর্তমান অবস্থা, যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা খুব ভালো ডিসিশন হয়েছে। তবে মুনিরা খানের মতে, একটি কেন্দ্রে অনিয়ম হলে পুরো আসনে ভোট বাতিলের সিদ্ধান্তে ফাঁক রয়ে গেছে। কতটা অনিয়ম হলে ভোট বাতিল হবে, ইসিকে তার মাপকাঠি ঠিক করার তাগিদ মুনিরা খানের। হঠাৎ করে মনে হলো না এটা ভালো হচ্ছে না, ইলেকশন বন্ধ করে নিলাম, একটু যাচাই বাছাই করে বন্ধ করলে পরে অনেকের ভোটাধিকার হরণ হওয়ার থেকে এটা এই রাস্তাটা বন্ধ হবে আর কি। জোটগতভাবে ভোট করলেও নিজ প্রতীকে লড়াইয়ের সিদ্ধান্তকে যথাযথ মনে করছেন অনেকে, আর ভোটের আগেই হলফনামা যাচাইয়ের আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গণতন্ত্র শক্তিশালী করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় UKM এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলেন তিনি। আমরা এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সফল হওয়ার সমান সুযোগ পাবে। আমাদের সরকারের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষমতা তার প্রকৃত মালিক মানুষের হাতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে আমাদের প্রধান অগ্রাধিকার হল সংস্কার। প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমানে বড় চ্যালেঞ্জ বলেন অধ্যাপক ইউনূস। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও চান তিনি। আমরা আগামী ফেব্রুয়ারি 2026-এ একটি স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারেন। পরে UKM বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনূস। বুধবার দুপুরে মালয়েশিয়ার বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান সানওয়ে গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার জেফ্রি জিয়া কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ।
নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান। বুধবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আরও বলেন, অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এ নিয়ে ৭ দফা দাবি সিইসির কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন সাম্যবাদী দলের একাংশের নেতারা। দলটি জানায়, নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। একটা জুলাই বিপ্লব হয়েছে, জুলাই অভ্যুত্থান হয়েছে যে প্রত্যাশার আলোকে, সেই প্রত্যাশার আলোকে এখানে জুলাই সনদ হবে, সনদ আইনি ভিত্তি হবে, সেই সনদের আলোকে নির্বাচন হতে হবে। এটা আমাদের প্রধান দাবি। ভোট হলো না ডিক্লারেশন হলো, আর পেশি শক্তি হুন্ডা গুন্ডা এটা বন্ধ হতে হবে এবং টাকার খেলা বন্ধ হইতে হবে। টাকার খেলা বন্ধ হলে আপনার হুন্ডা গুন্ডা থাকবে না এবং পেশি শক্তিটাও নষ্ট হয়ে যাবে। মব সন্ত্রাসকে একটি গোষ্ঠী ক্যান্সারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, একটি পক্ষে নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে স্বৈরাচারের পদধ্বনি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। সকালে দুটি ভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। তিনি বলেন, একটি পক্ষের নির্বাচন হতে না দেওয়ার হুমকিকে আবারও স্বৈরাচারের উত্থান হিসেবে দেখছে বিএনপি। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, মব সন্ত্রাস এখন ক্যান্সারে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তিনি। আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারো হাতে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই। এ সময় 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে দলটি। তার রোগ মুক্তির কামনায় সারা দেশে দোয়ার আয়োজন করা হলেও থাকছে না কেক কাটার আয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট চানখারপুলে পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতে দেখেছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানান, সেখানে পুলিশের গুলিতে তার ভাতিজা ইয়াকুব নিহত হয়। এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে 21 আগস্ট আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় বুধবার তৃতীয় দিনে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য জেরা শেষ হয়েছে আরও 3 জনের। এরা হলেন শহীদ ইসমামুল হকের ভাই মহিদুল হক, শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার এবং তাদের প্রতিবেশী শহীদ আহমেদ। শহীদ আহমেদ জানান, গত বছরের 5 আগস্ট সকাল 11টার দিকে চাংখারপুলে ছিলেন তিনি। সেখানে অনেক পুলিশকে গুলি করতে দেখেছেন। তখন পুলিশের পোশাক পরা কয়েকজনকে হিন্দিতে কথা বলতেও শুনেছেন। কিছুক্ষণ পর ওই এলাকা থেকে তিনি তার ভাতিজা ইয়াকুবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন সাক্ষী আমাদের বলেছেন, প্রত্যক্ষদর্শী, তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন, না আমি শুনেছি, ইধারাও শব্দ প্রয়োগ করেছেন। সাক্ষী একটা কথা বলেছেন, চুলচেরা বিশ্লেষণ আয়ও সাক্ষী হওয়ার পরে যখন আর্গুমেন্ট হবে তখন করবেন।
এদিকে আশুলিয়ায় 5 মরদেহ এবং একজনকে জীবিত পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। এ সময় আদালতে উপস্থিত আসামি সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি সহ 8 পুলিশের পক্ষে তাদের নিয়োগকৃত আইনজীবীরা এবং পলাতক সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ সময় আসামি পক্ষের কোনো অযৌক্তিক কার্যক্রমে বিচার যাতে বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক করেন আদালত। 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন ধার্য আছে। ওই দিন নির্ধারণ হবে যে আসামির বিরুদ্ধে চার্জ গঠন হবে নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবেন। ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তা ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না। এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর মধ্যে 2টি রয়েছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজুকের প্লটের জন্য শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেন টিউলিপ সিদ্দিক। পরে ক্ষমতার অপব্যবহার করে রেহানা পরিবারকে 30 কাঠার প্লট বরাদ্দ দেন সাবেক প্রধানমন্ত্রী। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে আদালতে এই সাক্ষ্য দিয়েছেন দুদকের কর্মকর্তারা। রাজুকের 30 কাঠা প্লট দুর্নীতির আলাদা 3টি মামলায় বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এ শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 23 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। আদালতে দুদকের উপসহকারী পরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এস.এম. রাশিদুল হাসান বলেন, টিউলিপ সিদ্দিক প্লটের জন্য শেখ হাসিনাকে প্রভাবিত করেন। পরে আইন ভেঙে শেখ রেহানা পরিবারকে দেয়া হয় বরাদ্দ। আবাসন প্রকল্পে যে প্লট বরাদ্দের বিষয়টা, সেখানে শেখ রেহানা চেয়ারে থেকে উনি অবৈধভাবে তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন। সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই সব বিধি লঙ্ঘন করেছেন। আইন অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জের কোথাও রাজুকের প্লট বরাদ্দ পেলে দ্বিতীয়বার আবেদনের কোনো সুযোগ নেই, কিন্তু কোনো আবেদন ছাড়াই প্লট পেয়েছে শেখ পরিবারের সদস্যরা। আবেদন না করা সত্ত্বেও সেখানে সে প্লট পূর্বাচল, নতুন শহর এবং ডিপ্লোম্যাটিক জোন, ইম্পর্টেন্ট প্লেস, সেখানে একটা 10 কাঠা প্লট প্রাপ্ত হয়েছেন এবং রেজিস্ট্রি মূল্যে সেটা দখলে বুঝিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে। টিউলিপ সিদ্দিক তার নিজের ক্ষমতার অপব্যবহার করে এই প্লটের মালিক হয়েছেন। গণভবনের ছত্রছায়া হয়েছে এসব দুর্নীতিকাণ্ড, এমন তথ্যই উঠে এসেছে দুদক কর্মকর্তাদের বয়ানে। প্লট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 28 আগস্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মোট 104 জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুর বয়স 14 বছর। সে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 325 জন। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 297 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট 23,930 রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। 13 আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 25,324 জন। এর মধ্যে 58.9% পুরুষ এবং 41.1% নারী রয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ সময় তার বয়স হয়েছিল 89 বছর। তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিস সহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। যতীন সরকারের জন্ম 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন যতীন সরকার। তিনি 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। তার লেখার জন্য স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পদক সহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। যতীন সরকারের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সাহিত্যের কাছে প্রত্যাশা, বাংলাদেশের কবিগান, বাঙালির সমাজতান্ত্রিক ঐতিহ্য, সংস্কৃতির সংগ্রাম, মানব ধর্ম ও সমাজবিজ্ঞান। কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত।
দুপুরে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, এই ধরনের নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের এই ধরনের ক্ষতি হওয়ায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ আছে কিনা সে ব্যাপারে দুদক খোঁজ নিচ্ছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। গত কয়েকদিন ধরে পাথর খেকো একটি চক্র সাদা পাথরের সব পাথর লুট করে নিয়ে যায়, ফলে বিরান ভূমিতে পরিণত হয় পর্যটকদের সবচেয়ে প্রিয় জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা। এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যুক্ত, আমরা তাদের সবাইকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী ৫,০০০-এর বেশি পরিবার। রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার অন্তত ১২টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫,০০০-এর বেশি পরিবার। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও অন্যান্য ফসল, ভেসে গেছে মাছের ঘের। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, খাওয়া দাওয়ার যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই ভাবেই আছে। বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও ২০ মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও ১০ কেজি করে চাল আমাদের বন্যা যে বানভাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। গত ২৪ ঘন্টায় বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী ১০,০০০-এর বেশি পরিবার। সকাল ৯টা পর্যন্ত পদ্মায় ৩, মহানন্দায় ৭ ও পুনর্ভবা নদীতে ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে ২-৩ দিন পর পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। গত ২৪ ঘন্টায় পদ্মাতে ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এই পর্যায়ে থাকবে এরকমটাই পূর্বাভাস আছে আগামী ২-৩ দিন, তারপরে আস্তে আস্তে পানি কমতে থাকবে। এদিকে রাজশাহীতে পদ্মা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে চর এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধগুলো নিয়মিতই মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।